বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়োবস আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে ইতিমধ্যেই তো সরকার প্রায় 4 মাসেরও বেশি সময় পার করলো এবং দেশ কি রাইট ট্র্যাকে আছে কি না? কারণ নানান জনের মধ্যে হতাশা তৈরি হতে শুরু করেছে, নানান মহল নানা রকমের প্রশ্ন তুলতে শুরু করেছেন, কিন্তু অনেক ত্যাগ, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু পরে এই সরকারটা আসলে এবং বহুদিন পরে বাংলাদেশের নির্বাচিত সরকার। মিস্টার সাদাত হোসেন সেলিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং দর্শকবৃন্দকে। অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক সাধনা, অনেক সংগ্রাম, অনেক অশ্রু, অনেক কিছুর বিনিময়ে আমরা একটা গণতন্ত্র ফেরত পেয়েছি। একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন 4 মাসেরও বেশি সময় ধরে। 17 বছরের একটা অর্থনৈতিক দুরবস্থা, তারপরে সামাজিক অবক্ষয়, তারপরে প্রশাসনের দলীয়করণ, সার্বিক বিষয়গুলো মাথায় নিয়েই সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। সরকার যাত্রা শুরু করার সাথে সাথেই মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ, সব মিলিয়ে তারপরে বাজেট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সব কিছু বিবেচনায় নিয়ে সরকার তার পথচলা শুরু করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সরকার জনগণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো জনগণের দ্বারা সমর্থিত হয়েছে। বিশেষ করে এমন একটি বাজেট দিয়েছেন যে বাজেটটা একটা যুগান্তকারী বাজেট, যে বাজেটে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি, মানুষের উপর কোনো করের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ একটা সুন্দর সাবলীল একটা অর্থনীতির একটা গতি প্রকৃতি সংসদে তুলে ধরেছেন এবং সেই মাত্রায় আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সেক্টরগুলো কাজ করছেন। আইনশৃঙ্খলা কথা যদি বলেন তাহলে আমরা বলবো যে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও যথাযথভাবে কর্মক্ষম হয়ে ওঠেনি, এখনও যথাযথভাবে জন আকাঙ্ক্ষার পক্ষে তারা সেভাবে দাঁড়িয়ে তাদের ভূমিকা পালন করতে পারছেন না। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিন থেকেই যেভাবে জনগণের হৃদয়কে নাড়িয়ে দিয়েছেন, জনগণের কাছে সমর্থিত হচ্ছেন, তার আচার আচরণে চলনে বলনে মানে সীমিতভাবে তিনি তার সমস্ত রাষ্ট্র পরিচালনা করা, মিতব্যয়িতা, অপচয়কে আবার লাগাম টেনে ধরা ইত্যাদি বিষয়গুলো নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ইতিবাচক প্রভাব বিস্তার করছে। প্রধানমন্ত্রী যেই গতিতে এগিয়ে চলছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই গতিতে সমস্ত দেশটাকে এগিয়ে নিতে যাচ্ছেন, তার সাথে অনেকেই তাল মিলাতে পারছেন না, তার সাথে অনেকেই একসঙ্গে চলতে পারছেন না, অনেকেই পিছিয়ে পড়ছেন এবং এইভাবে চলতে থাকলে অনেকে হয়তো ছিটকে যাবেন। তারপরও আমরা মনে করি যে একটা নতুন সরকার নতুনভাবে 17 বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া আমলাতন্ত্র সেখানে যাচাই বাছাই করে স্বৈরাচারের দোসর মুক্ত অথবা দলীয়ভাবে একেবারে আনুগত্য প্রকাশ করে যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, দেশের বাক স্বাধীনতাকে হত্যা করেছে, যারা দেশের অর্থকে লুণ্ঠিত করার জন্য সহযোগিতা করেছে, তাদেরকে চিহ্নিত করে সেই জায়গায় দেশপ্রেমিক, দেশের মানুষের প্রতি কমিটেড একটা প্রশাসন যন্ত্রকে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার আচার আচরণে, তার সিদ্ধান্তে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এটা করতে পারবেন। পাশাপাশি একটা সংসদ এই মুহূর্তে চলমান, সংসদের মধ্যে প্রাণবন্ত আলোচনা চলছে। সরকারি দল এবং বিরোধী দলও সরকারের যে কোনো বিষয় নিয়ে যৌক্তিক যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তারা বিরোধিতা করছেন এবং সরকারও অনেকগুলো বিষয় আমলে নিচ্ছেন। একটা প্রাণবন্ত আলোচনা চলছে, কখনো কখনো আবার আলোচনা একটু ভিন্ন খাতেও প্রভাবিত হচ্ছে। সব মিলিয়ে আমাদের ধারণা, আমরা জনগণের সাথে আলাপ আলোচনা করে যেটা দেখতে পাচ্ছি যে সরকার সঠিক রাস্তাতে আছেন এবং সামনে সঠিক রাস্তার দিকেই তারা পরিচালিত হবে। সাজ্জাদ জহির চন্দন, আপনি কি তাই মনে করেন কি না? ধন্যবাদ সঞ্চালক জিল্লুর রহমান, আমার ধন্যবাদ আমাদের সহ-আলোচক সেলিম ভাই। প্রথমত হলো যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের যে সামাজিক অর্থনৈতিক যে ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই ব্যবস্থায় খুব বেশি দূর অগ্রসর হতে পারবে বা বেশি কিছু করতে পারবে বলে আমরা এটা মনে করি না সরকার। দ্বিতীয়ত হলো
মানুষ দেখে আপনার সামনে যেটা তার থাকে সেই বিষয়টা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের আমলে যে মাত্রায় অবনতি হয়েছিল, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা নির্বাচিত সরকার আসলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উন্নতি ঘটবে, কিন্তু সেখান থেকে সরকার খুব বের হতে পারে নাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের দেশের সাধারণ মানুষকে শঙ্কিত করে তুলেছে। বাংলাদেশের সাধারণ মানুষ অর্থনীতি বা বাজেট বা যাই কিছু এত কিছু তারা বোঝে না, তারা একটু স্বস্তিতে নিরাপদে থাকতে চায়, ভাত খেতে চায়, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা চায়, থাকার একটা ব্যবস্থা তারা চায়। খুব বেশি প্রত্যাশা না, আমাদের সাধারণ মানুষের কথা বলতেছি আমি। কিন্তু সেই জায়গাটাতে মানুষ চোখের সামনে যেটা দেখে সেটাকেই আপনার তার সামনে নিয়ে আসে এবং সেখান থেকে সমালোচনা শুরু হয়। এই সরকার নির্বাচনের ভেতর দিয়ে আসছে সেটা আমরা সবাই জানি। দীর্ঘদিন পর বাংলাদেশে একটা ভোটের নির্বাচন হয়েছে, যদিও নির্বাচনে কিছু প্রশ্ন তো আছেই, সেটা ছিল, কিন্তু নির্বাচন হয়েছে, একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা এই সরকার তার গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যে ধরনের কার্যক্রম করা দরকার সরকার সে কাজগুলো করবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় ইস্যু যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হলো যে এই যে চুক্তি হয়েছে সম্প্রতিকালে আমেরিকার সাথে বাংলাদেশের যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের 3 দিন আগে তার সময় হয়েছে, সেই চুক্তির ফলে বাংলাদেশটা যে আমেরিকার করদ রাজ্য বা গোলামে পরিণত হচ্ছে, এই বিষয়ে সরকারকে একটা ভূমিকা এখন আমরা নিতে দেখছি না। কারণ এটা কিন্তু উপর দৃষ্টিতে মনে হতে পারে যে এই বিষয়টা খুব স্বাভাবিক, চুক্তি হয়েছে, কিন্তু এইটার যে ইম্প্যাক্টটা, এটার যে প্রভাব আমাদের অর্থনীতি সমাজে যেটা পড়বে সেটা সামাল দেওয়া এই সরকারের জন্যই একটা কঠিন বিষয় হয়ে যাবে বলে আমার ধারণা। তাই সরকারের উচিত এই বিষয়ে তার একটা বক্তব্য পরিষ্কার করা। এবং আপনি দেখেন মালয়েশিয়া, তারা কিন্তু এই ধরনের চুক্তি তারা বাতিল করে দিছে। আপনি দেখেন আমেরিকার কোর্ট বাংলাদেশের সাথে চুক্তি বা যেগুলো সেগুলো কিন্তু তারা নাকচ করেছে আমেরিকান কোর্ট। তারপরও কোথায় সমস্যাটা সেই জায়গাটায় আমরা সবাই বুঝি, কিন্তু এই জায়গাটায় সরকারকে একটা ভূমিকা পালন করতে হবে। 4 মাস গিয়েছে, আরও সময় সামনে আছে, আমরা দেখি। তবে এখন এই মুহূর্তের প্রধান কাজটা হলো আমাদের বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং অর্থনীতির ক্ষেত্রে বিগত সরকারের আমলে যে একটা অব্যবস্থা, অনিয়ম যেটা হয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে একটু কঠিন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে সরকারকে জনবান্ধব, মানুষের স্বার্থে তার অর্থনৈতিক যে পলিসি সেটা তাকে পরিচালিত করতে হবে। সেইভাবে সরকার যদি অগ্রসর হয় তাহলে অগ্রসর হতে পারবে বলে আমাদের ধারণা। সাদাত হোসেন সেলিম, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ইস্যু বিএনপির সামনে রেখে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা গণ অভ্যুত্থানের পরে যেভাবে গঠিত হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সাথে সাথেই আমাদের একটা আশাভঙ্গ হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই রকম একটা 17 বছরের দীর্ঘ আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারটা আর একটু দক্ষ যোগ্য লোকদেরকে দিয়েই সংগঠিত হবে, সেটা সংগঠিত করতে পারেন নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে বেশ কয়েকবার আমরা বলেছি যে আপনি আপনার মন্ত্রণালয়গুলো পরিবর্তন করেন, এটাকে গতিশীল করেন। তিনি সেটা করেন নাই। তিনি বরঞ্চ যেই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন সেখানে তিনি তার আত্মীয়করণ, তার আপনার আঞ্চলিকতাকরণ, তারপরে তার এনজিও সেক্টরের লোকজনকে প্রাধান্য দিয়ে তিনি তার দেশটা চালিয়ে গেছেন। মূলত আমরা একটা সময় শঙ্কিত হয়ে গিয়েছিলাম নির্বাচনের প্রশ্নে, নির্বাচনটা কি আদৌ যথাসময়ে হবে কি না। কারণ আমরা চেয়েছিলাম নির্বাচনটা যথাসময়ে হোক। দেখুন, বিএনপি নাইলে অন্য কোনো রাজনৈতিক দল হলেই 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করে ছাড়তো এবং সেই সামর্থ্য বিএনপি ছিল। কিন্তু বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কিছুটা সময় সরকারকে দিয়েছে। জন আকাঙ্ক্ষা কি ছিল? নির্বাচন বিলম্বে হোক না? না, জন আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে মানুষ এক ধরনের একটা সংস্কারের মাধ্যমে একটা সংস্কার চেয়েছে। আমরা সংস্কার চেয়েছি। সংস্কার আমরা এই আপনার পট পরিবর্তনের আগেই
আমরা 31 দফা সংস্কার আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। সেটাকেই পুঁজি করে সরকার একটা সংস্কারের একটা আবহ তৈরি করে তাদের নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে সংস্কারের পক্ষে এক ধরনের জনমত গড়ে তোলার চেষ্টা করেছে। আমরা যখন দ্রুততার সাথে নির্বাচনটা দাবি করেছি তখন একদম গেলো রব করে আপনার সব কিছু মানে মাতাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন আমরা কিছুটা ব্যাকফুটে গিয়ে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা সংস্কার নিয়ে আমরা আলোচনা করতে চাই। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কার কমিশন গঠন করেছেন, ডক্টর ইউনূসকে প্রধান করে। সেখানে অনেকগুলো রাজনৈতিক দলকে বাছাই করেছেন তিনি আলোচনা করার জন্য। প্রাথমিকভাবে যখন আমাদের সাথে আলোচনা করা হয়েছে তখন দেখলাম যে তার আগেই ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ভোটারদের বয়স 17 বছর করা দরকার, প্রার্থীদের বয়স 23 বছর করা দরকার। আমরা যখন আলোচনায় বসেছি প্রথম দিকে আমাদের কাছে যখন এই আলোচনাটা উপস্থাপন করা হয়েছে আমরা এটা তীব্র বিরোধিতা করেছি। আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা বিরোধিতা করেছি। পরবর্তীকালে 84টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার জন্য আমরা বলেছি ডক্টর ইউনূস সাহেবের সাথে জুন মাসের 2 তারিখে। যখন আমরা আলোচনার সময় বসেছি আমরা এমন অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো প্রাসঙ্গিক নয়, যে রাজনৈতিক দলগুলো রাজপথও ছিল না, যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব জাতীয় পর্যায়ে সেভাবে সুপরিচিত নয়। তখন ওই দিনেই আমি জনাব আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন ক্রাইটেরিয়াতে এই রাজনৈতিক দলগুলোকে আপনারা আলোচনার জন্য ডেকেছেন। তখন তিনি বললেন যে এটা আমাদের সিরাজুল আলম খান জানেন। তখন আমি জানতে চাইলাম যে সিরাজুল আলম খানটা কে। তখন তিনি আকার ইঙ্গিতে বললেন যে এই সিরাজুল আলম খান হলো যে আদিলুর রহমান শুভ্র। তিনি আদিলুর রহমান শুভ্র কথাটাই বললেন। অনেকগুলো অপ্রাসঙ্গিক দল নিয়ে আলোচনা শুরু করলো। আলোচনার প্রেক্ষিতে জাপান থেকে ফেরত আসার পরে প্রথম আলোচনা ডক্টর ইউনূস সাহেব তিনি তার কথা বলেছেন। তিনি বলেছেন যতটুকু আমরা ঐক্যমত্য পৌঁছি ততটুকু নিয়ে আমরা আগাবো, যতটুকু ঐক্যমত্য আমরা পৌঁছতে পারবো না, কী কারণে কার কারণে আমরা ঐক্যমত্য পৌঁছতে পারিনি এই কথাটা আমরা জাতির কাছে জানিয়ে দেব। এবং সেই দিন প্রায় 33টি রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দলই ডিসেম্বরের পূর্বেই নির্বাচনটা দাবি করেছে। যদিও তিনি বলেছেন যে নির্বাচন একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ ডিসেম্বরে চায় না, কিন্তু সেদিন প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো যথাসময়ে নির্বাচনটা চায়। তো তারপরও তিনি নির্বাচনটাকে এপ্রিল মাসে নিয়ে গেলেন। এপ্রিল মাসে নিয়ে যাওয়ার পরে যখন আমরা একটা প্রতিবাদ শুরু করলাম আমাদেরকে ঐক্যমত্য কমিশনে গঠন বসিয়ে অনেকগুলো চক্রান্ত ষড়যন্ত্র তখন আমরা টের পাচ্ছিলাম। একদিকে তখন পিআর নিয়ে আলোচনা চলতেছে, একদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলতেছে, একদিকে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করার আলোচনা চলতেছে, একদিকে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই এই ধরনের একটা আলোচনা চলতেছে। সেই সব আলোচনাগুলোকে আমরা বিবেচনার মধ্যে রেখেই তখন আমাদের মধ্যে একমাত্র লক্ষ্য ছিল যে কীভাবে আমরা নির্বাচনটাকে আমরা আদায় করতে পারি। আমাদের মাথার মধ্যে ছিল শুধু নির্বাচনটা হয়ে গেলেই আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার আসলে অনেকগুলো প্রশ্নের আমরা সমাধান করতে পারবো। তখন বিভিন্নভাবে আলোচনার মধ্যে প্রলম্বিত হতেছিল আলোচনা। আমরা দেখতেছিলাম যে একদিন আলোচনা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার পরে সেদিন সেই সাবজেক্টটা নিয়ে হয়তো কোনো সমঝোতা হয়নি, কিন্তু পরের দিন কিন্তু আর ওই আলোচনাটা না নিয়ে আরেকটা আলোচনা চলে যাচ্ছে। ইতিমধ্যেই পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে যে 5 স্টার হোটেল থেকে এনে এখানে ঐক্যমত্য কমিশনে খাওয়া দাওয়া হচ্ছে, খোঁজ গল্প হচ্ছে। তখন আমরা জোর দিলাম যে আপনারা এটাতে সমাধান করেন। সমাধান করতে গিয়ে তখন তারা কী করলেন, তারা ভোটাভুটিতে গেলেন যে হ্যাঁ না, একদম শেষ মুহূর্তে হ্যাঁ অথবা না। এখন দেখা গেল যে এক ব্যক্তি এক দল তিনিও সেখানে একটা ভোট দিচ্ছেন, আবার বিএনপি একটা ভোট দিচ্ছেন। কিন্তু বিএনপি এবং আমরা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম আমাদের মাথার মধ্যে তখন একটাই প্রশ্ন ছিল যে আমাদেরকে যে কোনোভাবে হোক নির্বাচনকে আদায় করতে হবে। তখন সেখানে আমাদের যিনি বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তখন তিনি অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে নির্বাচনটাকে তিনি কনফার্ম করতে পেরেছেন। আমরা নির্বাচনী ট্রেনকে সমস্ত জাতিকে উঠাতে পেরেছি। নির্বাচনী ট্রেন তার গন্তব্যে পৌঁছেছে, একটা নির্বাচিত সরকার গঠিত হয়েছে, নির্বাচিত সরকার এখন কাজ করছেন এবং এই নির্বাচিত সরকার কাজ করতে গিয়ে কিছু বাধার বিপত্তির সম্মুখীন হচ্ছেন। আমরা এই বাধা বিপত্তিগুলোকে বিবেচনার মধ্যে রেখেই আমরা মনে করছি, আমরা আশা করছি যে আমরা আমাদের সঠিক পথে এগিয়ে যাব। একটা প্রশ্ন মিস্টার সাজ্জাদ জহির চন্দন তার আলোচনার মধ্যে আনছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অসম চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনের মাত্র 3 দিন আগে। চুক্তিটা এখনও আছে। তো এই বিষয়ে আপনার মতামতকে একটু যদি বলেন, কারণ উনি যেহেতু প্রশ্নটা রেজ করেছেন। আরেকটা বিষয় আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এটা নিয়ে
নানা রকমের মূল্যায়ন হচ্ছে, ব্যালেন্স আছে কিনা, কোনো একদিকে চুকে গেল কিনা। তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা রিপোর্টে বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের উপরে আরও 10% শুল্ক আরোপ করতে পারে। দেখুন, আমরা 17 বছরের এই জুলাই মাসে বসে আমি নিতে বলতে পারি যে জুলাই মাসটা শুধু জুলাই মাস নয়, জুলাই মাসের ইতিহাস 17 বছরের ইতিহাস। জুলাই মাসের ইতিহাস ইলিয়াসের ইতিহাস, জুলাই মাসের ইতিহাস গুম খুনের ইতিহাস, রক্তাক্ত সোপান রচনা করার ইতিহাস, জুলাই মাসের ইতিহাস 1 লক্ষ মামলায় 70 লক্ষ লোকের আপনার হয়রানির ইতিহাস। সেই জুলাই মাসের বিপ্লবের পরে, জুলাই মাসের অভ্যুত্থানের পরে আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সঠিক ব্যক্তিটাকে আমরা আমাদের সরকার প্রধান হিসাবে আমরা পছন্দ করতে অথবা নিয়োজিত করতে আমরা ভুল করেছি। আমরা বাংলাদেশের সবচাইতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা নির্বাচিত করতে ভুল করেছি। আমরা সবচাইতে লোভী, সবচাইতে আত্মকেন্দ্রিক, সবচাইতে ব্যবসায়িক ব্যক্তিটাকে, যিনি নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না, তাকে আমরা তার দলে আমরা ইয়ে করেছি। তিনি প্রথমেই তার সুদ মাফ করে নিয়েছেন, প্রথমেই তিনি তার গ্রামীণ ব্যাংকের মালিকানা বৃদ্ধি করে নিয়েছেন, প্রথমেই তিনি তার গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন। জনগণের জন্য তিনি কিছুই করেন নাই। তাকে আমরা বলেছি যে আপনি একটা দক্ষ মন্ত্রণালয় সাজান, তিনি সেটা সাজান নাই। আমরা প্রথম দিনেই যখন দেখলাম যে স্ক্রলের মধ্যে কিছু নাম, আমরা দেখলাম একজনের নাম দেখার পর আমি চিন্তা করলাম যে আমি তো খবর নিয়ে দেখি লোকটা বেঁচে আছে কি মরে গেছে। পরে দেখলাম যে তিনি আমেরিকায় বসবাস করছেন কন্যাদের সাথে গত 4 বছর যাবৎ, 17 বছর যাবৎ, তার কোনো অবদান নেই। তাকেও তিনি উপদেষ্টা করেছেন। এই কথাগুলো ওনার সামনে আরও বারবার বলেছি। পরবর্তীকালে তিনি যথাসময়ে একটা নির্বাচন দিয়ে ওনার চলে যাওয়া দরকার ছিল। তিনি করিডোর, তিনি বন্দর, তিনি আপনার চুক্তি, এই চুক্তিগুলো কোনো দরকার ছিল না। তিনি বলতে পারতেন যে আর 3 দিন পরে নির্বাচন, নির্বাচিত সরকারেই যে এই চুক্তিটা করুক। তিনি চট্টগ্রাম বন্দরকে বলেছেন যে ডিপি ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন, এমনকি তিনি হুমকি স্বরূপ বলেছেন যে পৃথিবীর সেরা প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরকে আমি তুলে দিচ্ছি, এর যারা বিরোধিতা করবেন তাদেরকে রুখে দিতে হবে। এখানে এটা তার রাগ এবং অনুরাগের বহিঃপ্রকাশ ঘটেছেন। তিনি শপথ নিয়েছেন তিনি রাগ এবং অনুরাগের বশবর্তী হয়ে তিনি কাজ করবেন না। এটা ডিপি ওয়ার্ল্ডকে চিটাগং পোর্ট তুলে দেওয়ার অর্থ হলো যে এটা তার অনুরাগ, আর কেউ এটাকে বিরোধিতা করা হলো যে তাকে প্রতিহত করতে হবে, এটা হলো তার বিরাগ। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করে 3 দিন আগে তিনি এই ধরনের একটা চুক্তি করেছেন, যে চুক্তিটা অবশ্যই আমাদের জন্য বিব্রতকর, যে চুক্তিটা অবশ্যই বর্তমান নির্বাচিত সরকারের জন্য একটা বিব্রতকর। এটা বলার অপেক্ষা রাখে না, এটা স্পর্শকাতর ব্যাপার। আমি সরকারি দলীয় সংসদ সদস্য হিসাবে এই কথাগুলো বলতে আমাকে অনেকটা রেখে বলতে হচ্ছে। তারপর আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব এই চুক্তিটা না করলেও পারতেন। বন্দরকে এইভাবে বিদেশি তুলে দেওয়ার জন্য তিনি এভাবে মরিয়া না হয়ে তুলে পড়তে পারতেন। তার দরকার ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সরিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে তিনি একটা দৃষ্টান্তমূলক মন্ত্রণালয়কে পরিণত করার। তার প্রয়োজন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা দৃষ্টান্তমূলক অবস্থানে নিয়ে আসার প্রয়োজন ছিল। তার প্রয়োজন ছিল অর্থ মন্ত্রণালয়কে একটা দৃষ্টান্তমূলক অবস্থানে নিয়ে আসার জন্য। তিনি সেই সময়টা পেয়েছেন। সেই সময়টাকে তিনি কোনোভাবে কাজে লাগান নেই, বরঞ্চ তিনি এমন একটা ব্যবস্থা করেছেন যে একজন দুষ্ট লোক সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছেন, সারা জীবন মানুষের থেকে সুদ আদায় করেছেন, তারপরে মরার সময় বলেছেন যে আমার একটা শেষ কথা রাখো, আমি মৃত্যুর পরে আমাকে 3 রাস্তার মাথার মধ্যে তোমরা উঁচু করে রেখে দিও। এই সবাই মনে করলো যে এই লোকটার কথাটা রাখা দরকার। সবাই এই কথাটা রাখার প্রেক্ষিতে পুরো গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তখন বললো যে তুই বেঁচেও আমাদেরকে জ্বালিয়েছিস, মরেও তুই আমাদেরকে জ্বালিয়েছিস। তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তিনি আমাদেরকে জ্বালিয়েছেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। তিনি সরে গিয়েও এখন তিনি আমাদেরকে যথেষ্ট পেইন দিচ্ছেন, আমাদেরকে যথেষ্ট জবাবদিহিতার আওতায় আনছেন, আমাদেরকে অত্যন্ত সতর্ক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন, যেটা আমরা ডক্টর ইউনূস থেকে কাম্য করি নাই। চন্দন, এই বিষয় যেটা বলি, আমরা কিন্তু 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপরে যখন ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলেন, উপদেষ্টা পরিষদ বাড়ালেন, আমরা কি তখনই বলেছি যে ইউনূস সরকার আমেরিকার স্বার্থ ছাড়া সে কোনো কিছুতে অগ্রসর হবে না। কারণ আমেরিকা অতীত তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এখন আরও বেশি দেবে, এবং উনি আমেরিকার স্বার্থেই প্রথম কাজটা তিনি কী করলেন, একজনকে উপদেষ্টা বানালেন, খলিলুর রহমান সাহেব, যেটা পরবর্তীকালে দেখলাম বিএনপিও তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এবং উনি যারা দেশের ছিল না,
এই ধরনের যারা ব্যক্তিবর্গ দেশের বাইরে ছিলেন তাদেরকে তিনি নিয়ে আসলেন তার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, শুরুতেই গলদ। এবং উনি তার যে সেলিম ভাই ঠিকই বলছেন, উনি তার যে স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সেগুলোকে উনি আগে সমাধান করছেন, তারপরে আমেরিকার বিষয়টা তিনি নিয়ে আসলেন। এবং এটা আমরা তো পরিষ্কারভাবে বুঝেছি এটা, যে ইউনূস সাহেব আগেও আমরা বলতাম, বিশেষত উনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন না তখন আমরা বামপন্থীরা তাকে এইভাবে বলতাম যে উনি হচ্ছেন এনজিওদের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি। এটা পরিষ্কার ছিল আমাদের। কিন্তু তারপরে সেই সময় আমরা একটা মেনে নিতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা অরাজক পরিস্থিতি, একটা ফর্ম তো আসতে হবে। সেই কারণে উনি যে কাজগুলো করলেন, বন্দর নিয়ে সেলিম ভাই বললেন, ভাবটা এরকম, উনি দেশের মানুষের উন্নয়ন করতে আসছেন, কিন্তু তিনি যে দেশের মানুষকে ঠকালেন এবং মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার সাথে তিনি প্রতারণা করলেন, সেটা কিন্তু মানুষ বুঝে গেছিল। এবং শুধু আমেরিকা ডিপি ওয়ার্ল্ড বা বাণিজ্য চুক্তি এটা না, সেই সাথে উনার সামনে একটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক ফ্যানাটাইক মৌলবাদী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানটাও একটা ব্যাপকভাবে কিন্তু সমাজের সর্বস্তরের রাষ্ট্রে সেটা ছড়িয়ে পড়ছে। মানে উনি আমাদেরকে অর্থনৈতিকভাবে ডুবিয়ে দিয়েছেন, রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি তাদের উত্থানকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এবং দেশ পরিচালনার কাজে, দেশ পরিচালনায় তিনি যেভাবে তার এনজিও স্টাইলে দেশ পরিচালনা করতে চেয়েছেন, সেই স্টাইলে বাংলাদেশটা পরিচালিত হয় না। এবং উনি যে ক্ষতিটা করে দিছেন আমাদের এই 18 মাস থাকায়, যে ক্ষতিটা করে দিছেন, এবং সেই সাথে এই সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের সাথে তার যে আপোষ এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে অনেক ধরনের সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেন। সংস্কারের কথা বলেছেন, আমরা কিন্তু বলেছিলাম হ্যাঁ সংস্কার প্রয়োজন, তবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার হবে, কিন্তু আমরা বলছিলাম সংস্কারের চূড়ান্ত রূপটা হবে নির্বাচিত জাতীয় সংসদে এবং দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, সেই দাবি আমরা তুলেছিলাম। কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে মাত্রায় ওনার এজেন্ডা যেটা ছিল, এজেন্ডাকে শেষ না করে উনি যাবেন না, এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার ভেতর দিয়েই আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে একটা পরিবর্তনটা একটা শুরু হোক। এবং নির্বাচনের প্রশ্নে আমরা অটল ছিলাম। শেষ পর্যন্ত 18 মাসের মাথায় নির্বাচন তিনি দিয়েছেন, এবং এক ধরনের বাধ্য হয়ে নির্বাচন তিনি দিয়েছেন, কিন্তু যে মনের সুখে নির্বাচন দিয়েছেন ভাবার কোনো কারণ নাই। এবং এটা দিয়েও আর একটা প্যাচ তিনি লাগিয়ে দিয়েছেন, আপনারা কি সংবিধানে গণভোট, সংবিধানে জুলাই সনদ, নানা ধরনের বিষয়গুলো উনি নিয়ে আসছেন, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের সাথে যায় না, সেই বিষয়গুলো নিয়ে আসছেন এবং মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছেন। সে যাই হোক, নির্বাচন হয়েছে, আমরা প্রত্যাশা করি যে নির্বাচিত সরকার আসছে, যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি সরকার বাতিল করুক, এটা আমরা চাই। এই যে ডিপি ওয়ার্ল্ড, চট্টগ্রাম বন্দর, তো অদ্ভুত ব্যাপার, বন্দরের বিরুদ্ধে আন্দোলন করলে তাদেরকে প্রতিহত করা হবে। ভাবটা এরকম যে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি যে কিছু বললেই বলে যে এটা প্রতিহত করা হবে, রুখে দাও। আরে এইটা কি? মানে উনি ভদ্রতা বোধ পর্যন্ত উনি রাখতে পারেন নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের দুর্ভাগ্য হলো এই যে আপনার ওই বিদেশি লোকজন দিয়ে, মানে বিদেশি মানে বাংলাদেশের লোকই বিদেশে থাকে, তাদেরকে দিয়ে উনি সংস্কার, দেশ পরিচালনা অনেক কিছু করতে চান। এর পেছনে মূল উদ্দেশ্যটাই ছিল তার আমেরিকাকে সন্তুষ্ট করা, সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট করা। এবং বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিশ্চয় বিএনপি সেগুলো ফেস করতে হবে, বিএনপিকে, যেহেতু সরকারে তারা আছে। বিএনপি যে আপনার যদি ক্লাস ক্যারেক্টার হিসেবে দেখি, আমরা তো শ্রেণীগতভাবে মনে করি আমরা যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবার শ্রেণী চরিত্র এক, খুব পাল্টাবে না, শ্রেণী চরিত্র এক। এবং বিএনপির আরেকটা বিষয় আমরা মনে করি সেটা দেখা দরকার, সেটা হলো যে এই যে চর দখল, লুটপাট এবং শুরু হয়েছে, ইউনূসের সরকারের আমলে লুটপাট করছে আমার উপদেষ্টারা, এবং সকল তাদের পৃষ্ঠপোষকতা যে রাজনৈতিক দল হয়েছে একটা, সেই দলের লোকজন এটা বেরোচ্ছে এগুলো এখন। এবং আমরা বারবার বলছি যে ইউনূস সরকারের আমলের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা। এখন কি এই সরকারের সময় সেটা দেখছেন? এখন এই সরকারের সময় যেটা হচ্ছে যে আপনার হাট দখল, চর দখল, বাস স্ট্যান্ড দখল, এগুলো চলতেছে তো। এবং আরো নানা ধরনের ঘটনা ঘটতেছে, যেগুলো সাম্প্রতিককালে পত্রিকা আমরা দেখি, বাই ফোর্স করে, জোর করে স্বাক্ষর নেওয়া, অনেক কিছু ঘটতেছে, এগুলো সেগুলো আমরা দেখছি। কিন্তু এখান থেকে যদি সরকার কঠোর না হয়, যদি সরকার এই জায়গাটাতে তার
অবস্থানটা পরিষ্কার না করে কঠোর না হয়, তাহলে কিন্তু এই সরকারের বিপদে পড়বে, এটা সরকারের বিপদে পড়বে। জি, মিস্টার সাদাত হোসেন সেলিম, বিশেষ করে শেষের অংশ নিয়ে আমি একটু আপনার কাছ থেকে আমি বলছি যে আমাদের তো আমরা বাংলাদেশ সরকার তো সরকার পরিচালনা করতে হলে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব রাখতে হবে, বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে হবে, এবং সেই চুক্তি হবে অবশ্যই মর্যাদাপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এবং এই চুক্তিটা ডক্টর ইউনূস সাহেব না করলে এই চুক্তিটা বিএনপি সরকার করতে পারতেন। আমাদের তো অবশ্যই একটা চুক্তির দরকার আছে। আমেরিকা তো আমাদের পরীক্ষিত বন্ধু। আমেরিকা ধরেন আমরা তৈরি পোশাকের মধ্যে আমরা 1 নম্বর আমেরিকাতে, আমাদের নাম্বার 1 আমরা আমেরিকাতে, আমাদের তৈরি পোশাক বাজার আমাদের বিশাল একটা বাজার আছে। সর্বোপরি আপনার সবচেয়ে বাংলাদেশের অর্থনীতিটা যে তার উপর টিকে আছে রেমিটেন্সটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি হলো যে আমেরিকা থেকে আসে। তারপরে DB1 DB2 এগুলো দিয়ে প্রচুর লোকজন আমেরিকাতে গিয়েছেন, প্রচুর লোকজন আমেরিকাতে যাচ্ছেন, বিরাট একটা কর্মসংস্থান হচ্ছেন আমেরিকার বাজারে। আমাদের তৈরি পোশাক চমৎকারভাবে আমরা সেখানে ব্যবসা করছি। আমেরিকার সাথে যেমন আমরা যদি বোয়িং কিনতে হয় তাহলে আমেরিকা থেকে কিনতে হবে, তাহলে আমরা এটা খোলামেলা চুক্তি করেই আমরা বোয়িংটা কিনবো। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেভাবে ঢাক গড়গড় করেছে, এটা রহস্যের জন্ম দিয়েছে। এখানে এটা বললো যে কি বিএনপিকে একটা অ্যাকিউজ করানোর জন্য, বিএনপিকে একটা দোষারোপ করার জন্য করেছে। আমরা এই জিনিসগুলো করতে পারতাম, কারণ আমরা বোয়িং কিনতাম, আমাদের গম কিনতে হবে, আমাদেরকে আমেরিকান বিভিন্ন পণ্য কিনতে হবে, আমাদের বিভিন্ন পণ্য আমেরিকার বাজারে যাবে, এগুলো ভাইস ভার্সার একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো যে আমেরিকা গণতন্ত্রের পক্ষে আমাদের জন্য দাঁড়িয়েছে। এই যে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে পাখির মতো শত শত মানুষকে হত্যা করেছে, নিষ্ঠুরতার চরম পর্যায়ে, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু একটা স্যাংশন দিয়ে কিন্তু অনেকগুলো জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা। কিন্তু আমরা মনে করব যে সেখানে আমেরিকা এই স্যাংশন দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু এই যে মানুষকে আপনার পাখির মতো গুলি করে হত্যা করাটা, সেখানে আমেরিকা চেষ্টা করেছে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। কোনো কিছু তোয়াক্কা না করে সরকার আমি আর ড্যামি নির্বাচন করেছেন। আমরা এটা বিশ্বাস করতাম যে একটা গণ অভ্যুত্থান হবে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্যে দিয়েই আপনার এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন এখন আজকে যেগুলো আলোচনা হচ্ছে, একটা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে ফিরবে কি না। জি, কারণ তার সঙ্গে বাংলাদেশে আপনারা কিভাবে সংস্কার কার্যক্রমগুলো, রাষ্ট্র কাঠামো সংস্কার করবেন, চেকস অ্যান্ড ব্যালেন্সের কী ব্যবস্থা করবেন, সংবিধানে কী পরিবর্তন আনবেন, তার সঙ্গে এটা সম্পর্কিত। সেই জায়গায় অনেকের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। অনেকে মনে করছেন যে বিএনপি আসলে সেই জায়গাটা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, হয়তো একবারে যাচ্ছে না। আরেকটা হচ্ছে যে সাম্প্রতিককালে শেখ হাসিনার যে বক্তব্য ভারতীয় গণমাধ্যমে, সেটা নিয়েও মানুষের মধ্যে কৌতূহল। তিনি কি ফিরবেন, তিনি কি ফিরতে পারবেন, তাকে কি ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বা আনা যাবে, এই প্রশ্নগুলো আছে। সো এই দুটো মানে একদিকে ফ্যাসিস্ট ফিরবে কিনা, আরেকদিকে স্বৈরাচারী ব্যবস্থা ফিরবে কিনা। দেখুন এখানে আপনার এই সরকারের আপনার কার্যক্রমের মধ্যে দিয়েই কিছু বিতর্ক জন্ম দেয়। সরকারের কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার পরিচালনা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সরকার কি করে, আপনার টেম্পো স্ট্যান্ড, বাস স্টেশন, বাজারগুলো ইজারা দেয়। এই ইজারা দেওয়ার পরে যিনি ইজারা নেন তিনি হয়তো 1 লাখ টাকা ইজারা নেন, তিনি হয়তো 2 লক্ষ টাকা সেখান থেকে ইজারাটাকে তোলেন। তো এই 1 লক্ষ টাকা একটা পৌরসভার একটা আয়, এই 1 লক্ষ টাকা বাস স্ট্যান্ড থেকে একটা আয়। আমি আমার নির্বাচনী এলাকায় আমি কোনো ইজারা পতা বাতিল করে সরকারের যে রেট, এই রেটের টাকাটা আমি আমার পকেট থেকে দিয়েছি, টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হচ্ছে না। এটা কিন্তু চাঁদাবাজি না, এটা হলো যে প্রতিজন থেকে আপনি আপনার পকেট থেকে দিতে পেরেছেন। জি, আমি আমার পকেট থেকে মেম্বার অফ পার্লামেন্টের পারবে, অনেক এমপিরা এখন চেষ্টা করছে। কিন্তু ইভেন কি আপনি আশ্চর্য হয়ে যাবে যে বিদেশ থেকে যারা বিদেশে থাকে, আপনার পকেট থেকে দেয়া তো সলিউশন না। এটা আমি বলছি এটা সলিউশন না। এই 1 লক্ষ টাকা পৌরসভা অন্য কোনো খাত থেকে আয় করুক, এই টেম্পো স্ট্যান্ড থেকে আয় করার দরকার নাই, এই বাজার থেকে তোলার দরকার নাই। আমাদের এলাকাতে বিভিন্ন বাজারে প্রবাসীরা দল বেঁধে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে তারা নিজেরা ওই বাজারে ডাক্তার নিয়ে এটা ফ্রি করে দিচ্ছে এখন। এটা আমরা একটা মানে জনকল্যাণের একটা কালচার তৈরি করছি। তো এই কারণে কিন্তু বিভিন্নভাবে বিএনপির উপর একটা দোষারোপ তৈরি হয়েছে। আর যে কয়দিন আগে দেখেন একজন হাউজিংয়ের ব্যবসা যারা করে তাদের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ আছে। একজন তার পাওনা টাকা আদায় করতে গেছেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে তিনি হয়তো
পাওনা টাকাটা আদায় করবে আইনের মাধ্যমে না করতে গিয়ে আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। এখন বিএনপি 17 বছর দেখা গেল যে অনেকগুলো বাজারে তার দোকান বন্ধ করে দিয়েছে, অনেকগুলো তার জমি দখল করে দিয়েছে। বিএনপি কিন্তু সেই বেদখল কিন্তু জমি কিন্তু আর দখল করতে পারছেন না। বিএনপি কিন্তু তার আপনার ওই দোকানটাও আপনার ফেরত নিতে পারছেন না। তাতে করে বিএনপির উপর একটা দখলবাজির একটা তকমা আসছে। এখন আমাদের সরকার প্রধান থেকে বলা হচ্ছে যে না, এটা আইনগতভাবেই মোকাবিলা করে তোমাকে নিতে হবে, কোনো দখলবাজিতে যাওয়া যাবে না। আমি আমার নির্বাচনী এলাকায় বলতে পারি, আমি আমার নির্বাচনী এলাকা নিয়ে সন্তুষ্ট। আমার নির্বাচনী এলাকায় এই ধরনের কোনো কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। যেহেতু সরকার প্রধান, তিনি তার কর্মকাণ্ডে অত্যন্ত দৃঢ়। এই দৃঢ়তাটা আমাদের প্রত্যেকটা এমপির মধ্যে কাজ করছে। আমরা চেষ্টা করছি নির্বাচনী এলাকায় যতটা সম্ভব এগুলোকে কন্ট্রোল করে চলার জন্য। আমরা হয়তো একদিনই সব কিছু করতে পারবো না, কারণ রাজনীতির দুর্বৃত্তায়ন 17 বছর পর্যন্ত রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটা আমরা 17 সপ্তাহের মধ্যে 17 মাসের মধ্যে আমরা দূর করতে পারবো না। আর যে কথাটা বলছে যে মানে ফ্যাসিবাদ তো শেখ হাসিনা একদিনে হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার প্রশ্নে যখন 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জন একদিকে রায় দিয়েছে, সে রায়টাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। যে কমিটিটা গঠন করা হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে, তারপরে তোফায়েল আহমেদ সহ, আমির হোসেন আমন সহ প্রত্যেকে, মতিয়া চৌধুরী সহ প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। শুধুমাত্র বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারকে একসাথ না করে তারা সেভাবে চিন্তা করছে। শেখ হাসিনা সেখানে তুলু মেরে উড়িয়ে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এবং শেখ হাসিনার এই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ব্যাপারে এইখানে আপনার মিডিয়া, এখানে আমলাতন্ত্র, এখানে সেনাবাহিনী, এখানে পুলিশ বাহিনী, এখানে আপনার ব্যবসায়ী মহল প্রত্যেকেই মিলে শেখ হাসিনাকে অমরত্ব তৈরি করেছে। এবং শেখ হাসিনা সেই পর্যায়ে গিয়ে স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা ভুলে গিয়েছে যে মানে তার কোনোদিন মৃত্যু হবে না, তার কোনোদিন ক্ষমতাচ্যুত করতে হবে না, কেউ তাই ক্ষমতা করতে পারে। কিন্তু আমাদেরকে তো জনগণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ক্ষমতার পরিবর্তনটা কতটা নিষ্ঠুর এবং নির্মম হয়। এই পরিবর্তনে আমাদের প্রত্যেকের মনোজগতের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমরা মনে করি যে সরকারের পরিবর্তন গণতান্ত্রিক উপায় হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একটা রায় দিয়েছে। এই রায়কে যথাযথভাবে পর্যালোচনা করে আমরা সংসদে আগামী নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, আমরা সেই ব্যবস্থা করব। সুতরাং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি উত্থানের কোনো সম্ভাবনা আমি দেখছি না। ব্যক্তিগত জীবনে জনাব তারেক রহমানের চিন্তা চেতনায় তিনি 17 বছর দেশের বাইরে থেকে যে ওয়েস্টার্ন কালচারের একটা মানে যে ধারণাটা তিনি মাথায় নিয়ে যিনি চেষ্টা করছেন, সেই চেষ্টাটা যদি চলমান থাকে এবং আমলাতন্ত্রটাকে আসলে অত্যন্ত কঠিন একটা বিষয়। আমলাতন্ত্র বলতেই আপনি প্রত্যেকটা বিষয়কে বারংবার বাধা দিয়ে আপনাকে হাত পা বাঁধার চেষ্টা করবে। সেই বাধাটাকে উপরে ফেলে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং তিনি যে চৌকস এবং দক্ষ, নবীন এবং প্রবীণের সমন্বয়ে তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, সেই মন্ত্রিসভা যদি কাজ করতে পারে তাহলে আমরা আশা করব যে মোটামুটিভাবে আমরা মনে হয় বাংলাদেশের ইতিহাসে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো আমরা গঠন করতে পারব। প্রথমত আমি যেটা বলতে চাই যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা বিগত সরকারগুলোর আমলে যে ধরনের ব্যবস্থা প্রচলিত ছিল সেই ব্যবস্থাগুলাই বহাল আছে। সেই প্রশাসনই আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই লুটেরা ধনিক গোষ্ঠী। নাম পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু তারাই কিন্তু আছে। এবং এই ব্যবস্থা বহাল থাকলে কোনো সরকারের পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং এক পর্যায়ে ওই সরকারকে তার ফ্যাসিস্টিক রূপ ধারণ করতেই হবে এই ব্যবস্থা যদি না পরিবর্তন করা যায়। সেটা কিন্তু পরিষ্কার থাকা উচিত বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় হলো যে আজকে একটা প্রশ্ন আপনি করছেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে, যে কথাটা বললেন সেটা তার বক্তব্য, উনি দিয়েছেন। তার দল আসবে কি আসবে না, কি করবে না তাদের বিষয়। সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য দেওয়া বা মন্তব্য করা এটা তাদের দলের ব্যাপার। তারা কিভাবে এটাকে মিন করছেন না, এটা হুঙ্কার না, সেটা তারা তাদের দলের ব্যাপারে দিতেই পারেন। রাজনীতি যেহেতু তারা করেন, রাজনৈতিক ভাষায় তারা তো বলবেনই, সেটা আমাদের তো আর কিছু এই ক্ষেত্রে বলার কিছু নাই। তবে যে বিষয়টা একটু উল্লেখ করতে চাই, সেলিম ভাই বললেন পজিটিভ দিকগুলা, কিন্তু দেখেন বাংলাদেশে এখন 44টা কারখানা শিল্প আপনার যেগুলো বন্ধ হয়ে গেছিল, সেগুলো তারেক রহমান বললেন যে সরকার এগুলোকে পুনরায় চালু করবে।
এখন ব্যাপারটা হলো এগুলো সব ব্যক্তিগত খাতে দিয়ে দেওয়া হচ্ছে। শত শত একর জমি, শত শত একর জমি আজকে কারখানার যেগুলো ছিল সেগুলো ব্যক্তি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চিনি কলগুলো বন্ধ। তারেক রহমান সাহেব বলেছেন, আগের সরকারও বলেছেন যে 6টা চিনি কল তারা চালু করবেন। সব প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটা চিনি কলও চালু করতে করেন নাই। তার মানে আপনি দেখেন বিষয়গুলো, আপনি ওই যতই ফ্যামিলি কার্ড নিশ্চয়ই ভালো জিনিস এগুলো, বা আপনার ওই ভিজিবি কার্ড যাই বলেন, কৃষি কার্ড করেছেন, কিন্তু একদিকে আপনি এগুলো করছেন, আরেকদিকে আমার যদি কারখানাগুলো বা আমার যদি চিনি কলগুলো এগুলো যদি আজকে সরকারের অধীনে না নিয়ে আসা, যে সরকার যদি এসব বিষয়ে উদ্যোগ গ্রহণ না করে আরও সংগঠিত করবে। এমনিতে আমরা একটা যে কথাটা বলছেন 16 বছরে শেখ হাসিনার শাসনামল, সেটা আসলে আমাদের অর্থনীতি, সমাজ, রাজনীতি অনেক কিছুকে ধ্বংস করে দিছে, এটা ফ্যাক্ট। কিন্তু সেইটার থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি বেরিয়ে আসতে চান, তার অনুসৃত যে নীতিগুলো আছে সেই নীতির ভিত্তিতে যদি আপনি চলতে চান, তাহলে আপনাকেও কিন্তু আরেকটা গণ অভ্যুত্থানের সম্মুখীন হতে হবে। তা আমরা আশা করব সেই ধারায় বর্তমান সরকার চলবেন না। এই একটা বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে। আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আপনি যে কথাটা বলেছেন যে 16 বছর যে রাজনীতির যে আপনার কি বলে দুর্বৃত্তায়িত হয়েছে রাজনীতি, আমরা মনে করি 16 বছর না, রাজনীতি দুর্বৃত্তায়ন হয়েছে স্বাধীনতার পর 54 বছরেই। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছিল না, রাজনীতিটা দুর্বৃত্ততার হাতে চলে গেছে, এটা আমরা বলতেছি, এটার ফ্যাক্ট। আপনার এই যে সংসদ সদস্য হচ্ছে যুগে যুগে যারা, আপনি দেখেন কয়জন আপনার সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে, সেই ব্যবসায়ীরাই, সেই যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে তারাই। আরেকটা বড় বিষয় যেটা বলতে চাই, অর্থনীতির ক্ষেত্রে যেই কাজটা ইউনূস সরকার করেন নাই, করার উদ্যোগ নেন নাই, আমার মনে হয় যে এই সরকার উদ্যোগ নেবেন। আমাদের যে 28 লক্ষ কোটি টাকা যেটা আমাদের সিপিডির নেতৃবৃন্দ হিসাব দিয়েছিলেন, যেটা বিদেশে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করা দরকার। সেই টাকাগুলো ফিরিয়ে এনে দ্রুত ফিরে ব্যবস্থা করা দরকার। মানে আমি বলতেছি অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যদি আপনি পরিবর্তন না আনতে পারেন, আপনার মতো করে আপনি আপনার যে বুর্জুয়া রাজনীতি করেন বা যে ধনিক শ্রেণীর রাজনীতি করেন, তার স্বার্থেও যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং পরিবর্তনটা আপনি করতে হবে, যে পরিবর্তনটা জনকল্যাণ বা সাধারণ মানুষের পক্ষে যায়। সেই দিকে যদি না আগান, তাহলে আপনি ভবিষ্যতে এই ধরনের গণ অভ্যুত্থান আরেকটা বাংলাদেশে হবে, সেটার সম্মুখীন আপনি হবেন, এটা আমি মনে করি। মিস্টার সাদাত হোসেন সেলিম, দেখুন, রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ এবং শ্রমিকের স্বার্থটাই প্রাধান্য দেওয়া দরকার। সরকার ব্যবসা করতে আসে নাই, সরকার ব্যবসা করতে পারবে না, কিন্তু সরকারকে যেটা করতে হবে সেটা হলো রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করে শ্রমিকের স্বার্থ দেখে সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখি, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম ধরে বলতে পারবো, যে বাংলাদেশ ফুড অ্যান্ড সুগার ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বিটিআরসি, বিটিএমসি, বিআরটিসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু অলাভজনক। এখানে অর্থনীতির রক্তক্ষরণের অন্যতম প্রধান জায়গা হলো এই সরকারি প্রতিষ্ঠানগুলো। সরকার রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করে এগুলো কীভাবে পরিচালিত করবে, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ব্যক্তিগত খাতে একটা প্রতিষ্ঠান পরিচালিত করতে গেলে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। সরকারি খাতে আপনি যদি একটা বাথরুমের বেসিন পরিবর্তন করতে যান, তাহলে সেটা যদি সেই প্রতিষ্ঠান যদি দিনাজপুরের পঞ্চগড়ে হয়ে থাকে, সেখান থেকে সিদ্ধান্তটা আসতে হবে ঢাকায়। ঢাকায় যদি আপনার একজন আমলার কাছে পাঠান, এটা সে আমলার থেকে নিচে যেতে যেতে তিনি প্রশ্ন করবেন যে এই বেসিনটা কোন কোম্পানির বেসিন, কিভাবে কত সনে উৎপাদিত হয়, এটার মূল্য কত, অন্য কোম্পানির মূল্য কত, কিভাবে দেখবেন। এইভাবে দেখতে দেখতে 6 মাস পার হয়ে যাবে, বেসিন আসবে না। কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠান ইচ্ছা করলে 10 মিনিটের মধ্যে স্থানীয় বাজার থেকে একটা বেসিন কিনে সেখানে লাগাতে পারবে। সরকারের সাথে এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের সাথে পার্থক্য এখানেই। সরকারের পক্ষ থেকে বদ্ধ কারখানা চালু করার একটা উদ্যোগ নিয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের স্বার্থ রক্ষা করে এগুলোকে আপনার পাবলিক
পার্টনারশিপে অথবা শ্রমিকদের স্বার্থ রক্ষা করে শ্রমিকদেরকে যেন কোনো অবস্থায় চাকরিচ্যুত না করা হয়। চাকরিচ্যুত করা হলো সেখানে যে গোল্ডেন হ্যান্ডশেকে শ্রমিকদেরকে সেভাবে বিদায় করে দিয়েই এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই প্রতিষ্ঠানগুলো মানে অর্থনীতির রক্তক্ষরণ করছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে কেউ দেখেছি। কেউ তো বলেন যে এখন ওই সুবিধা পাওয়ার জন্য চালু কারখানা বন্ধ করে দিতে চাইছেন, যেন এটা চালু কারখানা বন্ধ প্রণোদনা পাওয়া যায় বা টাকা পাওয়া যায়। এটা আবার কেউ কেউ মনে করেন যে বন্ধটা চালু করার আগে যেগুলো ডাইং কারখানা আছে সেগুলোর দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার। এইটা বেসরকারি খাতে কেউ অনেকে হয়তো মনে করেন যে বন্ধ করে দিয়ে যদি ভবিষ্যতে কোনো প্রণোদনা পাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীদের যে একটা দাবি ছিল যে সেভ এক্সিট করে চলে যাওয়া, আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি বিভিন্ন কারণে তারা ব্যবসাটা করতে পারছেন না, তারা ব্যবসা করতে ব্যর্থ হয়েছেন, সেখানে তাদেরকে সেভ এক্সিট করে চলে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া দরকার, কারণ অর্থনীতিতে ঋণের বোঝা বাড়িয়ে লাভ নাই। আবার আওয়ামী লীগের আমলের মতো কাজের বুয়ার নামে 300 কোটি টাকা লোন, ফুচকাওয়ালার নামে 500 কোটি টাকা লোন, ব্যাংক লুণ্ঠন, এগুলোকে চরমভাবে বন্ধ করতে হবে। ব্যবসা করতে গেলে ব্যবসায়ীদেরকে অবশ্যই ব্যবসা করার সুযোগ দিতে হবে এবং ব্যাংককে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু লুটেরাদের পাশে নয়। আগের সরকার ছিল লুটেরাদের সরকার, আগের সরকার ছিল ব্যবসায়িক বান্ধব না, লুটেরা বান্ধব। যে যত বেশি লুট করতে পারবে, যে যত বেশি কমিশন দিতে পারবে, যে যত বেশি মানে প্রকল্পের পরিমাণ বৃদ্ধি করতে পারবে, যে যত বেশি প্রকল্প ব্যয় বৃদ্ধি করতে পারবে, তারাই হলো যে লুটেরা, এবং তাদের পক্ষেই সরকার ছিল। সেখান থেকে সরকারকে বেরিয়ে এসে আপনি একটা জিনিস দেখেন, আমাদের অর্থনীতিতে আমরা চিন্তা করছি যে এত বড় যে বাজেট দিলাম, আমাদের এই বাজেটের অর্থ সংস্থান করতে হবে। শুধুমাত্র যদি আপনি ভ্যাট পদ্ধতির চেঞ্জ করেন, যে প্রত্যেকটা ব্যক্তি ভ্যাট দিচ্ছে, ভ্যাট দিলে সে তার টেলিফোন নাম্বারে চলে যাবে যে আপনার থেকে এই ভ্যাটটা কাটা হয়েছে। আমরা অসংখ্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, কিন্তু ভ্যাটটা আমাদের থেকে নেয়, কিন্তু সরকারি কোষাগারে জমা দেওয়া হয় না। সরকার যদি এই অবস্থাটা নিশ্চিত করতে পারে যে ভ্যাটটা আমরা দিই, পাবলিক দেয়, জনগণ দেয়, ক্রেতা দেয়, সেই ভ্যাটটা যদি সরকারি কোষাগার, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বই থাকে, 1 নম্বর বইতে একরকম, 2 নম্বর বইতে একরকম, 3 নম্বর বইতে একরকম, বিভিন্নভাবে যদি 10 লক্ষ টাকা সরকার মানে একটা ব্যবসায়ী আপনার ক্রেতাদের থেকে নেয়, সেখানে হয়তো 1 লক্ষ টাকা দেয়। আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে পুরো টাকাটাই যেন সরকার পায়, আমরা যেন ক্যাশলেস একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে পারি। আমরা তো মানদাতার আমলে গিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র পরিচালনার ব্যয়টাই কমাতে হবে। দেখেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি আমাদেরকে 75% যদি শুধু রাষ্ট্রের পিছনে ব্যয় করতে হয়, আর বাকি 25% দিয়ে আমরা কি উন্নয়ন করব? তাহলে সরকারের আকার কমাতে হবে, সরকারি লোকসানি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে সেখান থেকে জনবল সরিয়ে নিয়ে আনতে হবে। সেখানে অনেক সচিব, অনেক অতিরিক্ত সচিব ওই সব রুগ্ন কারখানা নিয়ে বসে আছেন, তারা জানে না তাদের কী কাজ, তারা আসেন, যান, বেতন নেন। এইগুলোকে মানে নজর দিতে হবে। গতানুগতিক আমিও আপনার চন্দ্রভাইয়ের সাথে একমত যে 50 বছর ধরে দুর্বৃত্তায়ন চলছে রাজনীতির নামে, সেখান থেকে আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। আর একটা জিনিস, যে শেখ হাসিনার শব্দবোমা, শেখ হাসিনার সাথে আমাদের অনেক হিসাব নিকাশ বাকি আছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যেতে আসে নাই, শেখ হাসিনা আপনার জনগণের জন্য এসেছেন, অনেক কথা আমরা শুনেছি, কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেছে কে? যাওয়ার সময় তো 31টা বাক্সপত্র নিয়ে যেতে বলেছে কে? তার সাথে আবার মসজিদের ইমামকে ভেঙে যেতে বলছে কে? এখন কিন্তু কেউ বলছে না, আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না যে আমি আগে যাই, গিয়ে আমি শেখ হাসিনাকে ফেরার পথ সুগম করি। উনি বলছে যে আমাদের নেত্রী বলছে আমরা একসাথে যাব, তাদের সাহস থাকলে আসে বসুক না, আর এসে তেজগাঁও মোড়ে দাঁড়িয়ে বলুক আমি কামাল ফেরত এসেছি, ওবায়দুল কাদের বলুক আমি ওবায়দুল কাদের ফেরত এসেছি, হাসান মাহমুদ বলুক আমি হাসান মাহমুদ ফেরত এসেছি, তারপর দেখা যাক। আমরা সিপিবি হয়তো একসাথে আমরা এক জায়গায় এক যুগপৎ আন্দোলন হয়তো আমরা করি নাই, ওনাদের অবস্থান থেকে আন্দোলন করেছেন, বাসদের অবস্থান থেকে আন্দোলন করেছেন, জাসদের অবস্থান থেকে আন্দোলন করেছেন, বিএনপি অবস্থান থেকে আন্দোলন করেছেন, 12 দল থেকে আন্দোলন করেছেন। শেখ হাসিনা আসার নাম নিলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা এক হয়ে যাব। এক হয়ে গিয়ে আমরা যে কাজটা 5 তারিখে আমরা থানা রক্ষা করব না উপজেলায় রক্ষা করব, আমরা সেইতে ছিলাম। 1975 সালে 15 আগস্টে 3টা বাড়ি আক্রান্ত হয়েছে, শেখ মুজিবের বাড়ি, সেনিয়াদের বাড়ি আর শেখ মনির বাড়ি, আর কোথাও একটা ঢিল ছড়ে নাই, সব পালিয়ে চলে গেছে। এবারও আমরা কিন্তু ওই যে
গণভবনে গিয়ে সুইমিং পুলে সাঁতার কেটে আমরা বাড়ি ফিরে গিয়েছি। আমরা কিন্তু স্বৈরাচারের দোষদেরকে খুঁজি নাই, তাদের কাছে অনেক দেনাপানা রয়ে গেছে। তারা যদি আসতে চায় একেবারে সুস্বাগতম। আমরা অপেক্ষা করছি তাদের জন্য, আসুক। আসার পরে আমরা ইনশাল্লাহ আমরা যারা ঐক্য আমরা যারা জুলাই শক্তি, আমরা যারা বিপ্লবের শক্তি, আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা সবাই এক হয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারের একদম শিকড় আমরা উপড়ে ফেলবো। সো মিস্টার সাজ্জাদ জহির চন্দন, আমরা শেষের দিকে মিনিট চারেক সময় আপনার জন্য একটু ক্লোজ করবার জন্য এই বিষয়ে সব মিলে যেটা হলো, যেটা আমি বলতে চাই সেটা হলো যে র্যাপ আপ করা। সেলিম ভাই কতগুলো কথা বলছেন, এবং যখনই সরকারি প্রতিষ্ঠানগুলো কারখানাগুলো লোকসানে যায় তখনই দোষ পড়ে যে এই লোকসানের জন্য শ্রমিকরা দায়ী এবং যারা পরিচালনা করে তারা দায়ী, এবং সরকার লোকসান হচ্ছে। কিন্তু সেইখানে যে সংস্কার করার যে বিষয়টা, সেই বিষয়টা তো সরকারের পক্ষ থেকে করা হয় না। আপনি দেখেন এই যে চিনি কলের একটা ব্যাপার আমি বললাম, বাংলাদেশে এখন লক্ষ লক্ষ টন চিনি বাইরে থেকে আমদানি করতে বেশি পয়সা দিয়ে। আমার এখানে যদি মিনিমাম কিছু অর্থ এখানে ব্যয় করা যায় তাহলে আমার এখানে চিনি উৎপাদন সম্ভব। আর সরকার ব্যবসা করবে না কেন? আমি এই কনসেপ্টে আমরা একমত না। অবশ্যই সরকার তো ব্যবসা করতেই পারে, এই কনসেপ্টের সাথে তো আমরা দ্বিমত পোষণ করি। আমার প্রতিষ্ঠান, আমি চিনি কল, আমি চিনি বানাবো, আমি চিনি উৎপাদন করব, আমি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আমি চিনিটা দামটা আমি রাখবো, এবং আমি চিনি রপ্তানিও করবো, আমি ব্যবসা করব। কারণ আমাদেরও দেশের অতীতের অভিজ্ঞতা এরকম, ওই ব্যক্তিগত খাতে এই কারখানাগুলো দিয়ে, এবং যে কল কারখানা যাই বলি না কেন, এগুলো দেওয়ার ফলে কিন্তু ভালো কিছু হয় নাই। ওই আপনার জুট মিলের 120 একর, 30 একর, 500 একর, 1000 একর জমি দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু মিল চালু হয় নাই, সেখানে কিন্তু বিল্ডিং উঠছে, হাউজিং বিল্ডিং তুলছে সেখানে। এই যে এই লুটেরাদের যে আপনার এই যে কাজ, সেই বিষয়ে তো সরকারগুলো আগে অতীত ভূমিকা নেয় নাই, এই সরকারও তো সেই জায়গাটাতে আমরা দেখছি না। এবং হাজার হাজার একর জমি আপনার ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে যদি ইন্ডাস্ট্রি হয়, এখানে যদি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে তো কারো আপত্তি থাকার কথা না। কিন্তু সেটা তো হচ্ছে না। হচ্ছে তো আপনি নিচ্ছেন পাটকল চালু করার জন্য, চিনিকল চালু করার জন্য, আপনি করছেন সেখানে হাউজিং ব্যবসা, প্লট করে আপনি জমি বিক্রি করছেন, বিল্ডিং আপনি তুলছেন। এটা তো সরকারের লাভ হচ্ছে না, সাধারণ মানুষ যারা তাদের ওই জায়গাটা কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে ওই যে লুটেরা ধনিক শ্রেণী যাদের কথা বলি, তারাই সেখানে কিন্তু মুনাফাটা নিয়ে যাচ্ছে। সরকার এগুলো চেয়ে দেখছে। কারণ আমাদের দেশের যারা এই যে গত 55 বছরের রাষ্ট্র যারা পরিচালনা করেছে, আমি শুরুতে বলেছিলাম শ্রেণীগতভাবে অবস্থান এক, তারা এদের স্বার্থই, এই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থই তারা রক্ষা করবে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু এক্ষেত্রে না। আরেকটা বিষয় আমি বলতে চাই, শেষ করে সে বলতে চাইছিল এই যে সরকারকে, এখন একটা নির্বাচিত সরকার আছে, আমরা আশা করব পুরনো যে ব্যবস্থাগুলো আছে যতটুকু সম্ভব সেই ব্যবস্থাগুলোর পরিবর্তন করা হোক, এবং এমন ব্যবস্থা তৈরি করা হোক সহজে যেন ওই ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হতে পারে। আপনি পুরনো সব কিছু রেখে, পুরনো ব্যবস্থা বহাল রেখে, লুটপাটের ধারা বহাল রেখে, দুর্নীতি দুঃশাসন যা ছিল এগুলো বহাল রেখে আপনি অগ্রসর হতে আপনি পারবেন না। ওই জায়গাটাতে পরিবর্তন সরকার যদি আনতে পারে ভালো, এবং তাইলে মানুষের কিছুটা মঙ্গল হবে। কারণ আমরা মনে করি যে এই সরকারের যে শ্রেণী চরিত্র, সে বিরাট কিছু করতে পারবে সেটা ভাবার কোনো কারণ সেখানে নাই। তবে এই ব্যবস্থা জায়গাটাতে সংস্কার বলেন, পরিবর্তন বলেন, সরকারকে সেই কাজগুলো করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা প্রশাসনে দেখেন, প্রশাসনে আপনার শেখ হাসিনার আমলে যারা প্রশাসনে ছিলেন তাদের একটা অংশ প্রশাসনে আছে। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে দেখলাম স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম বা আপনার যে সরকারের পৃষ্ঠপোষকের দল, তারা তাদের মতো করে প্রশাসনের লোক বসাইছে। এখন বিএনপি আসছে, তারা চেষ্টা করছে তাদের লোক বসানোর জন্য। কিন্তু প্রশাসনের এই যে যারা বলি আমলাদের কথা আমরা বলি, তারা কিন্তু তাদের ভোল পাল্টাতে 1 মিনিট দেরি হয় না, এবং তারাই কিন্তু সরকারগুলোকে ডুবায়। ধন্যবাদ। সেই জায়গাটা অবশ্যই বিবেচনা করতে হবে, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের ধারায় এবং সাম্রাজ্যবাদীর যে অবস্থান বাংলাদেশে, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি বিএনপি সরকার চলতে পারে ভালো, আর যদি না চলতে পারে
তার পরিণতিটা যেটা হয়েছে অতীতে সেইভাবে হবে। দেশের সাদাত হোসেন সেলিম। দেখুন, আমি আপনার অনেকগুলো প্রশ্নের সাথে একমত যে পুরনো ধারায় আর রাজনীতি চলবে না, পুরনো ধারায় আমাদের ফিরে যেতে পারবো না। আমরা অবশ্যই মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার যদি কার্যক্ষম হতে হয়, একটা গণতান্ত্রিক সরকারকে যদি একটা গতিশীলতা আনতে হয়, তাহলে পুরনো ধ্যান ধারণাকে বাদ দিয়ে নতুন ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে আগে আপনার একজন জয়েন্ট সেক্রেটারি, একজন এডিশনাল সেক্রেটারি এবং সেক্রেটারি পাশাপাশি বসেন, কিন্তু তারা একজন থেকে আরেকজন ফাইল যেতে যেতে এটা 6 দিন লাগে। এটা ইচ্ছা করলে এটা 3 মিনিটে সেটেল করতে পারে। অর্থাৎ চিন্তাভাবনাটাকে চেঞ্জ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এইসব মার্ক করতে পেরেছেন, তিনি চিহ্নিত করতে পেরেছেন। কিছুদিন আগে তিনি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কেন সেটার জন্য একটা কমিটি করেছেন। এমনকি তিনি আপনার খুলনা শিপইয়ার্ডের যে প্রকল্প, সেই প্রকল্প যখন এটার সময় অতিরিক্ত সময় চাওয়া হয়েছে, অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে, তখন তিনি দুটোই বাতিল করে দিয়েছেন, যে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত অর্থ। এই সরকার যদি শুধুমাত্র প্রকল্প প্রণয়নে আপনার সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে, এই সরকার যদি প্রকল্প বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রকল্প আপনার মেয়াদ নির্ধারণিত মেয়াদ আপনার নিশ্চিত করতে পারে এবং অর্থ যতটা মানে বাজেট করেছে ততটার মধ্যে রাখতে পারে, তাহলে 1 বছর বা 2 বছরের মাথায় পুরো অর্থনীতি একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। এইটাই আমাদের জন্য প্রথম প্রয়োজন। আজকে আমি দেখলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আশুলিয়া থেকে এটা আসছে, এই পর্যন্ত 18 বার এটার আপনার মেয়াদ বেড়েছে এবং টাকা বেড়েছে। মানে এটা পাল্লা দিয়ে এটা শুধু মেয়াদ বাড়তেছে আর টাকা বাড়তেছে। এইসব ব্যাপারগুলো হলো পুরনো ধ্যান ধারণা। এইসব ব্যাপারগুলো হলো যে আমলাতান্ত্রিক জটিলতা। এইসব ধারণা হলো যে একদম ডাকাতি, সাগর ডাকাতি, পুকুর ডাকাতি। এই সাগর এবং পুকুর ডাকাতি থেকে সরকার সরে আসবেন, যেহেতু সরকার এই ব্যাপারগুলোকে চিহ্নিত করছে। এবং বিশেষ করে অর্থনীতি খাতে আপনার শৃঙ্খলা আনানোর জন্য আমরা সরকার দিনান্ত চেষ্টা করছেন এবং আমরা আশা করব যে রুগ্ন ব্যাংকগুলোকে নিয়ে আমরা একটা বিশেষ একটা চিন্তাভাবনা করব এবং ব্যাংকিং খাতকে আমরা আরও গতিশীল করব। ব্যাংকের থেকে যেন ঋণটা নিয়ে সরকার যে ব্যবসায়ী সমাজ যথাসময়ে ঋণটা নিতে পারে এবং ঋণটা যেন সহনীয় পর্যায়ে হয়, ঋণটা যেন পরিশোধ করতে পারে, দেশের অর্থনীতির গতি চালিকা শক্তি যেন গতিশীল থাকে, গতিময় থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করব, চেষ্টা করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাজ্জাদ জহির চন্দন এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, পুরনো ধারায় দেশকে আর ফেরত নেওয়া সম্ভব না, যাবেও না। যাবে না এই কারণে যে কেউ চাইছেন বা কেউ চাইছেন না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ এবং তরুণদের মনে এখনও পর্যন্ত যে দগদগে ঘা রয়েছে বিগত শাসনামল এবং পুরনো ইতিহাস সব মিলিয়ে, এবং যে 36 দিনের ঘটনাবলী তারা প্রত্যক্ষ করেছে, তার মধ্য দিয়ে তারা পুরনো ব্যবস্থায় কোনো অবস্থাতেই যেতে চাইবে না বাংলাদেশকে, এবং এটা দীর্ঘদিন তাদের স্মৃতিতে থাকবে। যে কারণেই এই আমাদের রাজনীতিতে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতিতে আমূল পরিবর্তন দরকার এবং অবশ্যই পরিবর্তন সেটা ইতিবাচক পরিবর্তন দরকার। বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার আছে এগুলো করবার, কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট ভাবে বিশেষ করে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অনেকে মনে করেন, এবং সেটা যদি তারা শেষ পর্যন্ত না করেন বা অঙ্গীকার রক্ষা না করেন, তাহলে তাদেরকেও মাথায় রাখতে হবে যে ব্যবস্থার মধ্যে বাংলাদেশ আছে, এই ব্যবস্থা আসলে তাদেরকে শেষ পর্যন্ত কোনো সুরক্ষা কিন্তু দিতে পারবে না। একটা গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক সংস্কৃতিতে ক্ষমতায় থাকা, ক্ষমতার বাইরে থাকার মধ্যে তেমন মৌলিক কোনো পার্থক্য না, এবং সেরকম একটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা করা খুব জরুরি। অনেকে বলছেন প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষাতে, কিন্তু প্রধানমন্ত্রী একা সব কিছু বদলে দিতে পারবেন না। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।